ওই ইউনিট 3, আমি যদি খুব ভুল না বলি, নাকি অন্য কোনো ইউনিট শুরু করব, অন্য কোনো সিসি দিয়ে? বল কি করব? আচ্ছা, তোদের ওই স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের সেক সেক যেটা, সেখানে ফুডের বায়ো ফার্টিলাইজারটা তো বোধহয় সেন্ট পলসের বায়ো ফার্টিলাইজার রয়েছে। কাদের ফুড পার্টটা রয়েছে, ফুডের পার্টটা কাদের আ- রয়েছে? আমাদের রয়েছে এন্ড্রুজে। আচ্ছা, অ্যান্ড্রুজে। তোদের যদি আমি নোটস দিয়ে দিই, স্টাডি মেটেরিয়াল পড়ে নিতে পারবি ওখান থেকে? হ্যাঁ স্যার। আমি দিয়ে দেবো ওটা, ঠিক আছে? কারণ ওটা ধরে ধরে পড়ানো কিন্তু খুব মুশকিল, সিসি গুলো আগে শেষ করতে হবে তো, না সিসিটা আগে শেষ করা দরকার। কারণ ওটা তুই নিজে পড়ে নিলেও বুঝতে পারবি ওটা। বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করে নিবি কোনো ক্লাসে। আচ্ছা, কি করবো বল, ভাইরোলজি শুরু করবো নাকি অন্য কোনো? ভাইরোলজি পড়লে ভাইরোলজি টপিকটা শেষ হয়ে যাবে আর কি, সিসি 5 কমপ্লিট হয়ে যাবে। বাকি স্যার থাকবে বায়োলজি শুরু করুন না স্যার। ভাইরোলজি শেষ করে দেবো শুরু করে, হ্যাঁ তাই তো? স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আচ্ছা, মানে সেটাই সবার ভালো। যদি আপত্তি না থাকে স্যার। না, তোদের ভাইরোলজি মানে বোর লাগছে না তো, সেটাই বলছি, ঠিকঠাক লাগছে তো? না স্যার। বোর লাগলে তাহলে অন্য চ্যাপ্টার শুরু করবো, সেটাই জিজ্ঞেস করছি ওই জন্য। বাকিরা বলুক, বাকিদের কোনো বক্তব্য নেই কেন? না স্যার, বায়োলজি করুন। বায়োলজি পড়াবো? প্রতিভা, হ্যাঁ। বায়োলজি পড়াই? হ্যাঁ ইসেটা স্যার, এটা কমপ্লিট হয়ে গেলেই ভালো। কমপ্লিট হয়ে গেলেই ভালো। স্যার আচ্ছা। বায়োলজিটাই পড়ান। আচ্ছা, ঠিক আছে। সৌনক, ভাল লাগছে ভাইরোলজি পড়তে? পড়ছিস? সৌনকের তো ভাইরোলজি ভাল লাগে। হ্যাঁ স্যার। ইন্টারেস্ট পাচ্ছিস না পাচ্ছিস না? হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা, ভাইরোলজি হয়ে গেলে ভাইরোলজির মডেল কোশ্চেন কি আমি দিয়েছিলাম, সেগুলো কিন্তু সলভ করতে শুরু করবি আস্তে আস্তে এবার। ঠিক আছে? ভাইরোলজির যত রকমের মডেল কোশ্চেন আছে, যত রকমের কনসেপচুয়াল প্রশ্ন, আমি জানি না দিয়েছিলাম কিনা, আমার মনে থাকে না। দিয়েছিলাম না দিইনি? তাড়াতাড়ি বল। বায়োলজি দেননি। দেয়নি? হ্যাঁ, দিইনি? বায়োলজিতে মনে হয় না। হ্যাঁ শিওর? স্যার। এই তো, রেপ্লিকেশন আর ইয়ে দিয়েছিলেন, ওপেরনের ফ্লোটা দিয়েছি। এইটা হচ্ছে মডেল কোশ্চেন। আমার পাসওয়ার্ড দেওয়া কেন বাবা? ওফ, তো ভুলেও গেছি। পি ভাইরোলজি, এই যে ভাইরোলজির মডেল কোশ্চেন আমি দিয়ে দিচ্ছি। পুরো ভাইরোলজির মডেল কোশ্চেন এখানে আছে 31টা পাতা জুড়ে, 31 পেজেস। ভাইরোলজির মডেল কোশ্চেন আমি দিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমি সলভ চাই। আচ্ছা, পাসওয়ার্ডটা লিখে রাখ, ঠিক আছে? পাসওয়ার্ডটা লিখে রাখ, কারণ আমার নিজেরও হঠাৎ মনে পড়লো, এটা বাই চান্স করে পাসওয়ার্ড পড়ে গেছিল এটার মধ্যে। এপি ভাইরোলজি সিসি 5, ঠিক আছে? পাসওয়ার্ড আমি লিখে দিচ্ছি মেসেজ বক্সে, এপি ভাইরোলজি সিসি 5, এইটা হচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি চলে যাচ্ছি আমাদের লাস্ট সেকশনে, সিসি 5 এর লাস্ট সেকশনে আমি চলে যাচ্ছি, যেটা হচ্ছে ইউনিট 3, ভাইরাল ট্রান্সমিশন, স্যালিয়েন্ট ফিচার্স অফ ভাইরাল নিউক্লিক অ্যাসিড অ্যান্ড রেপ্লিকেশন। এটা কিন্তু একটি বেশ বড় চ্যাপ্টার। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করে দিতে হলে একেবারে। এটা সিসি 5 ইউনিট 3, ভাইরাল ট্রান্সমিশন। আচ্ছা, আচ্ছা, এটা কিন্তু একটু মেমোরাইজিং, এটা একদম টপিক ওয়াইজ বানানো আছে, পুরোপুরি পরপর করে। টপিকটার নাম হচ্ছে ভাইরাল ট্রান্সমিশন, সাইলিয়েন্ট ফিচার্স অফ ভাইরাল নিউক্লিক অ্যাসিডস অ্যান্ড রেপ্লিকেশন। আচ্ছা, তার মধ্যে আমি যে সিলেবাসটা দেখতে পেলাম আমাদের, সেটাকে আমি 4টে ভাগে ভাগ করে নিয়েছিলাম যাতে পড়ানোর সুবিধের জন্য। যার মধ্যে ফার্স্ট টপিকে রেখেছিলাম ভাইরাল ভাইরাস কি করে ট্রান্সমিট করে, পারসিস্টেন্ট অ্যান্ড নন পারসিস্টেন্ট, ভার্টিক্যাল, হরাইজন্টাল, এই 4টে ভাবে ভাইরাস ট্রান্সমিট করতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায়। নেক্সট টপিকে রেখেছিলাম স্যালিয়েন্ট ফিচার্স অফ ভাইরাল নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ বেশ কিছু ভাইরাসের নিউক্লিক অ্যাসিডের বেশ কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি দেখতে পাই আমরা। কারোর কারোর মধ্যে কিছু আনইউজুয়াল বেস থাকে, কারোর মধ্যে ওভারল্যাপিং জিন থাকে, মানে একটা জিনের সঙ্গে একটা জিন ওভারল্যাপ করে থাকে, কারোর মধ্যে অল্টারনেট স্প্লাইসিং দেখতে পাওয়া যায়, টার্মিনাল রিডান্ডেন্সি দেখতে পাওয়া যায়। এগুলো কিছু কিছু স্পেসিফিক ফিচার রয়েছে। আমরা জাস্ট যেভাবে যেভাবে প্রত্যেকটা ভাইরাসকে মেনশন করে দিয়েছে এখানে, এবং তার কি স্পেসিফিক ফিচার পড়তে বলেছে, সেগুলোকে আমরা নোট ডাউন করব, সেগুলোকে আমরা দেখব। অ্যান্ড ফাইনালি আমরা দেখব ভাইরাল মাল্টিপ্লিকেশন অ্যান্ড রেপ্লিকেশন স্ট্র্যাটেজি, অর্থাৎ ভাইরাস যখন একটা মাল্টিপ্লাই করে লাইটিক বা লাইসোজেনিক সাইকেলের দ্বারা, সে কি করে
একটা হোস্ট সেলের রিসেপ্টরের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে সে নিজেকে কি করে এন্ট্রি করে হোস্ট সেলের মধ্যে, সেটা আমরা দেখবো। হাউ দ্য ভাইরাল মানে ভাইরাস গেট এন্টার্ড, বা সে কি করে প্রবেশ করে হোস্ট সেলের মধ্যে, কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে সেটা আমরা দেখবো। অ্যান্ড ফাইনালি কিছু পার্টিকুলার ভাইরাসের রেপ্লিকেশন স্ট্র্যাটেজি পড়ার কথা বলেছে অ্যাজ বাল্টিমোর ক্লাসিফিকেশন, তার মধ্যে 5x174 রেট্রোভিরিডি, ভ্যাকসিনিয়া পিকর্না, এবং রেপ্লিকেশন স্ট্র্যাটেজি পড়তে গিয়ে কি কি পড়তে বলেছে, তারা কি করে অ্যাসেম্বল করে, তারা কি করে ম্যাচিওর হয়, এবং ফাইনালি বার্স্ট সাইজ অর্থাৎ কি করে ভেরিয়েন্স গুলো রিলিজড হয়। ঠিক আছে, এগুলো পড়তে হবে। তাহলে আমরা কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমাদের টপিক 1 এ চলে যাচ্ছি। প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে ভাইরাল ট্রান্সমিশন। বুঝতেই পারছিস ভাইরাল ট্রান্সমিশন কথাটা করোনা ভাইরাসের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে ভাইরাল ট্রান্সমিশন রেট কত, মানে একটা পার্টিকুলার হিউম্যানের থেকে সে যদি ভাইরাস মানে অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার হয়, সে কতজনকে ছড়াতে পারে এবং ছড়ালে কিভাবে ছড়াবে, কাফিং, স্নিজিং বা এয়ার ড্রপলেটস এর মাধ্যমে কিভাবে ছড়াবে। সো দ্যাট ইজ কল্ড ভাইরাল ট্রান্সমিশন। তাহলে ভাইরাল ট্রান্সমিশন ইজ দ্য প্রসেস বাই হুইচ ভাইরাসেস স্প্রেড বিটুইন দ্য হোস্টস। একটা হোস্ট থেকে আর একটা হোস্টের মধ্যে ভাইরাসটি কিভাবে যাচ্ছে, বাসে করে, ট্রামে করে, ওলা উবের করে, না ট্যাক্সি করে। ইট ইনক্লুডস স্প্রেড টু দ্য মেম্বার্স অফ দ্য সেম হোস্ট স্পিসিস হতে পারে, অর স্প্রেড টু ডিফারেন্ট স্পিসিস। আশা করছি এটা নিয়ে বোঝানোর কিছু নেই। ইন দ্য কেস বলছে ডিফারেন্ট স্পিসিস ইন দ্য কেস অফ ভাইরাসেস দ্যাট ক্যান ক্রস স্পিসিস ব্যারিয়ার্স। বলছে এমন কিছু কিছু ভাইরাস আছে যারা স্পিসিস ব্যারিয়ারকে ক্রস করতে পারে, ভাবা যায়। হ্যাঁ, মানে একটা হিউম্যান থেকে অ্যানিমেলের মধ্যে গেল, কথার কথা মানে অন্য কোনো অ্যানিমেলের মধ্যে গেল, ঠিক আছে, মানে একটা পার্টিকুলার স্পিসিস অফ অ্যানিমেল থেকে আরেকটা অন্য স্পিসিসে চলে গেল, তাহলে সেটা কিন্তু তাদের কিন্তু এক্সট্রা ক্ষমতা দেওয়া রয়েছে যারা স্পিসিস ব্যারিয়ারকে ক্রস করতে পারে। এন্ড জেনারেলি বেশিরভাগ ভাইরাস কিন্তু স্পিসিস ব্যারিয়ারকে ক্রস করে না, তারা স্পিসিস স্পেসিফিক হয়, বা আরো ভালো করে বলতে পারি হোস্ট স্পেসিফিক। দ্য ডিফারেন্স বিটুইন, এবার আমরা দেখবো যে দু রকমের ভাইরাল ট্রান্সমিশন প্রথমে আমরা দেখবো, একটা হচ্ছে পারসিস্টেন্ট আর একটা হচ্ছে নন পারসিস্টেন্ট। কাদেরকে বলছি? প্রথমে দেখ, পারসিস্টেন্ট ট্রান্সমিশন বলতে আমরা কি বলছি। বলছে ইন পারসিস্টেন্ট ট্রান্সমিশন অফ ভাইরাস দ্য অ্যাফিডস, হ্যাঁ অ্যাফিডস হচ্ছে এক ধরনের পোকা বা প্লান্ট, এটা বলতে পারিস, দ্যাট ইজ দ্য ভেক্টরস অফ দ্য ভাইরাস, ওকে, যে কিনা ভাইরাসটাকে ক্যারি করছে, ওকে, should not only feed on the virus but also should become a part of the circulation before it attacks healthy plants. এই জায়গাটা আরেকবার এটাকে বলে পারসিস্ট, মানে পারসিস্ট করে সে কাজ করছে। আবার বলছি অ্যাফিডস হচ্ছে এক ধরনের ইনসেক্টস, ঠিক আছে, এক ধরনের পোকা। হ্যাঁ, এটা যে স্মল স্যাপ, ওই বোলতা টাইপের, যা বললে বুঝবি। হ্যাঁ, এটা জেনারেলি ওই তোর এদের সুপার ফ্যামিলি পরে হচ্ছে তোর হেমি আর্থ্রোপোডা গ্রুপের। আর্থ্রোপোডা মানে এদের ওই পা থাকে, ঠিক আছে, কিংডম হচ্ছে অ্যানিমেলিয়া। তো আবার বলছি ইন পারসিস্টেন্ট ট্রান্সমিশন অফ দ্য ভাইরাস দ্য অ্যাফিডস দ্যাট ইজ দ্য ভেক্টরস অফ দ্য ভাইরাস, যে কিনা ভাইরাসকে ক্যারি করছে, বলছে শুড নট অনলি ফিড অন দ্য ভাইরাস, তারা ভাইরাসকে খাচ্ছে শুধু তাই নয়, বাট অলসো শুড বিকাম আ পার্ট অফ দ্য সার্কুলেশন before it attacks healthy plants. তাহলে aphids are the most important vectors of the viruses. They transmit viruses in potatoes in a persistent as well as in a non-persistent manner. Persistent কথাটার মানে হচ্ছে permanent manner যাকে বলে। ভালো করে দেখ, এবার আলো ভালো করে বুঝতে পারবি। In persistent transmission, the aphid cannot transmit the virus directly to healthy plants after it has fed on a diseased plant. ঠিক আছে, আবার বলছি দেখ, পারসিস্টেন্ট ট্রান্সমিশনে একটা অ্যাফিড যে কিনা ভাইরাসটাকে ক্যারি করছিল, সে কিন্তু ডাইরেক্টলি হেলদি প্লান্টে ট্রান্সমিট করতে পারবে না। যখনই সে ডিজিজ প্লান্টে গিয়ে বসলো, আক্রমণ করবে বলে সে ট্রান্সফার করতে পারবে না। কি করবে তাহলে? ফর দ্য আপটেক অফ দ্য ভাইরাস দ্য অ্যাফিড হ্যাজ টু ফিড অন দ্য ইনফেক্টেড প্লান্ট। হতে পারে সেই প্লান্টের মধ্যে কোনো ভাইরাস আক্রমণ হয়েছে, তাহলে প্রথমে ভাইরাসটাকে অ্যাকুইজিশন করতে গেলে অ্যাফিডটাকে প্রথমে খেতে হবে সেই গাছের পাতাটাকে। ওই জন্য বলছে দ্য অ্যাফিড হ্যাজ টু ফিড অন দ্য ইনফেক্টেড প্লান্ট। A short probing by the acid is not sufficient for the virus uptake. The acquisition time for the persistent virus PLRV is 10 থেকে 30 minutes. And after the uptake, the virus first has to circulate in the acid before it can infect healthy plants. আগে তার সার্কুলেটরি সিস্টেমে অ্যাসিডের মধ্যে ঘুরবে, তারপর ওই অ্যাসিডটা গিয়ে অন্য কোনো প্লান্টে সেই ভাইরাসটাকে ট্রান্সফার করে দিতে পারে। তাহলে দিস সার্কুলেশন টেকস অ্যারাউন্ড 12 থেকে 24 hours. The acid is then able to infect healthy plants for the rest of its life. This means
that persistent transmitted virus can be transmitted over quite a long distance. অর্থাৎ যে অর্থাৎ আবার বলছি, পারসিস্টেন্ট ট্রান্সমিশন হলো সেই ট্রান্সমিশন যেখানে একটা ভাইরাস একটা ভেক্টরের মধ্যে যাওয়ার পর সেখানে 12 থেকে 24 আওয়ার্স তার সঙ্গে পারসিস্টেন্ট অর্থাৎ পার্মানেন্ট ম্যানারে তার সঙ্গে সহাবস্থান করে, তার সার্কুলেটরি সিস্টেমের সঙ্গে তার সঙ্গে মিলেমিশে যায়, তারপরেই সেই ভেক্টরটা সেই ভাইরাসটাকে ট্রান্সফার করতে পারে পার্মানেন্ট ম্যানারে কোনো একটা হেলদি প্লান্টসকে, ফলোড বাই ইটস পারসিস্টেন্স ম্যানার। এই জন্য এই ট্রান্সমিশনটাকে বলি আমরা পারসিস্টেন্ট ট্রান্সমিশন। ঠিক আছে, মানে ডিরেক্টলি কারোর থেকে নিলাম সঙ্গে সঙ্গে কাউকে দিয়ে দিলাম, ইট ইজ নট অ্যাজ সাচ ইজি অ্যাজ ইউ থিঙ্ক। ওকে, এবার এফেক্ট অফ ইনসেকটিসাইডস অন ভাইরাস ট্রান্সমিশন কি হয়? অনেক সময় আমরা ইনসেকটিসাইড দিই তো গাছের মধ্যে পোকামাকড়কে মারার জন্য, তো কি হয় বলছে অ্যাফিড কিলিং, যদি এই পোকাটাকে মেরে দেওয়া যায়, অ্যাফিডকে যদি মেরে দেওয়া যায়, তাহলে রিডিউসেস দ্য স্প্রেডিং অফ আ পারসিস্টেন্ট ভাইরাস উইদিন দ্য ফিল্ড, বিকজ অ্যাফিডস দ্যাট ফিড অন দ্য ভাইরাস দ্যাট ফিড অন আ ভাইরাস ইনফেক্টেড প্লান্ট treated with a systemic insecticide are killed before they can transmit the persistent virus. বুঝতে পারলে কি বললাম? তাহলে আমি যদি অলরেডি ট্রান্সমিট হওয়ার আগেই ইনসেকটিসাইড দিয়ে দিই, তাহলে আর ট্রান্সমিশনটা হবে না, তার আগেই মারা যাবে। তাহলে ইনফেকশনস অফ পারসিস্টেন্ট ভাইরাসেস ফ্রম আউটসাইড দ্য ফিল্ড ক্যানট বি কন্ট্রোলড বাই স্প্রেইং দ্য ফিল্ড, since a virus infested aphid can still infect a crop treated with insecticide before being killed. ওকে, আবার বলছি কিন্তু মারার আগে অবধি সে কিন্তু যেখানে সেখানে হেলদি প্লান্টকে সে কিন্তু ইনফেক্ট করতে পারে, কোনো অসুবিধা নেই তাকে। ওকে, অর্থাৎ আমি যদি আউটসাইড অর্থাৎ আমি আগে ইনসেকটিসাইড দিয়ে দিলাম কিন্তু ইনসেক্ট তার আগেই ভাইরাস খেয়ে নিয়েছে, হ্যাঁ ইনসেক্ট আলাদা হয়ে গেছে, মানে প্লান্টের থেকে অন্য প্লান্টে যাচ্ছে, আগে বা পরে আমি ইনসেকটিসাইড দিলাম তখন পোকাটা ছিল না, তাহলে কিন্তু ডাজন্ট ম্যাটার, সে কিন্তু আক্রমণ করবে। তাহলে সিন্স আ ভাইরাস ইনফেক্টেড অ্যাফিড, ওই জন্য বলছে সিন্স আ ভাইরাস ইনফেক্টেড অ্যাফিড ক্যান স্টিল ইনফেক্ট আ ক্রপ ট্রিটেড উইথ দ্য ইনসেকটিসাইড বিফোর বিং কিল্ড. Effects of using insecticides to stop the spreading of persistent virus can be expected when in the large fields the total aphid population is reduced, or if all potato farmers in an area participate in a spraying program. তাহলে সেক্ষেত্রে হতে পারে। Aphids are the most important vectors of the viruses. They transmit viruses in potatoes in the persistent as well as in the non-persistent manner. তাহলে আশা করছি ক্লিয়ার হয়েছে যে পারসিস্টেন্ট ট্রান্সমিশন বলতে আমরা কি বুঝি। অর্থাৎ আমি একজনকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি, তাকে আমি প্রথমে সাপোজ আমি আমার এক বন্ধুকে আমি এক বাড়ির থেকে আরেক বাড়িতে ট্রান্সফার করছি, তাহলে সেই বাড়ির থেকে তাকে বন্ধুটাকে নিয়ে এলাম, নিয়ে এসে আমার বাড়িতে তাকে দুদিন রাখলাম, বুঝতে পারলাম, তার সঙ্গে সে আমার সঙ্গে বসে একসঙ্গে খেলো দেলো সবকিছু করলো, তারপর তাকে অন্য বাড়িতে আমি ছেড়ে দিয়ে এলাম। এবার যে বাড়িতে সে এক বাড়িতে বদমাইশি করে এসছে, এবার তাকে অন্য বাড়িতে বদমাইশি, আমি হচ্ছে মাঝখানে সেই অ্যাফিডটা, সেই পোকাটা পারসিস্টেন্ট ম্যানারে। নেক্সট হচ্ছে নন পারসিস্টেন্ট ট্রান্সমিশন। নন পারসিস্টেন্ট ট্রান্সমিশনে কি হয়? ডিরেক্টলি ইন নন পারসিস্টেন্ট ট্রান্সমিশনে দ্য অ্যাফিডস ক্যান ট্রান্সমিট দ্য ভাইরাস ডাইরেক্টলি টু দ্য হেলদি প্লান্টস আফটার ইট হ্যাজ ফিড অন আ ডিজিজ প্লান্ট। ঠিক আছে, যে কোনো ডিজিজড প্লান্টে সে যদি আক্রমণ করে সঙ্গে সঙ্গে দিতে পারে। ফর দ্য এখানে কি হয়? ফর দ্য আপটেক অফ দ্য ভাইরাস দ্য অ্যাফিড হ্যাজ টু ফিড অন দ্য ইনফেক্টেড প্লান্ট, দ্য অ্যাকুইজিশন টাইম এক্ষেত্রে মাত্র ফিউ সেকেন্ডস, and after uptake of the virus an aphid can directly transmit the virus to a healthy plant. মানে ভাইরাসটা অ্যাফিডের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই অ্যাফিড অন্য যে কোনো জায়গায় গেলেই তাকে ট্রান্সমিট করে দিতে পারবে, বাট লুজেস দ্য ভাইরাস a few hours after feeding on the diseased plant. This means that non-persistent transmitted viruses are only transmitted over a short distance. মাত্র 20 থেকে 100 ন্যানোমিটার ডিস্টেন্সে ভাইরাসটা স্প্রেড হতে পারে একটা ফিল্ডের মধ্যে, আর কিন্তু পারসিস্টেন্ট ম্যানার হলে সেটা কিন্তু অনেক লং ডিস্টেন্সে সেটা স্প্রেড করতে পারে। ক্লিয়ার? আর এক্ষেত্রে ভাইরাস লুজ হয়ে যাওয়ার মানে ভাইরাস বেরিয়ে যাওয়ারও কিন্তু একটা চান্স থাকে। ওই যে খাচ্ছে যখন ডাইরেক্টলি ট্রান্সমিট করছে, তো জন্য বলছে আফটার আপটেক অফ দ্য ভাইরাস অ্যান অ্যাফিড can directly transmit the virus to a healthy plant but loses the virus a few hours after feeding on the diseased plant. ওকে, অর্থাৎ ফিড করার পর আর একটা জায়গায় আক্রমণ করার আগে সেই ভাইরাসটাকে কিন্তু যেহেতু সার্কুলেটরি সিস্টেমে ঢোকাচ্ছে না, ও কিন্তু ভাইরাসটাকে লুজও করে ফেলতে পারে, ছেড়েও দিতে পারে। Effect of insecticide, the effect of aphid killing on the reduction of the spreading of the non-persistent virus has only a limited effect, কারণ যেহেতু the aphid can still transmit the virus during the period between the time the aphid came into contact with a systemic insecticide and the moment it is killed. কারণ কন্ট্যাক্টে আসা মানে কিল্ড হয়ে যাওয়া নয়, আর যতক্ষণ না পর্যন্ত কিল্ড হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রান্সমিট করতে পারবে।
Effects of using insecticides to stop the spreading of the non-persistent viruses can be expected when in large fields the total aphid population is reduced, যেটা একটু আগেই বললাম। তাহলে নন পারসিস্টেন্ট ট্রান্সমিশন অফ ভাইরাস, যে ক্ষেত্রে the aphids of the virus should just feed on the plant to infect a healthy plant। শুধুমাত্র ফিডিং করলেই হয়, ফিড করলেই ও ভাইরাসটাকে টুক করে ছেড়ে দিয়ে চলে আসে, কিন্তু পারসিস্টেন্টের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে ফিড করলেই কিন্তু সে ছেড়ে আসবে না, তার সার্কুলেটরি সিস্টেমে 12 থেকে 24 ঘন্টা কাটাতে হবে, তবেই সে ট্রান্সমিট করতে পারবে। আশা করছি বোঝা গেছে কাকে বলছি আমরা পারসিস্টেন্ট আর নন পারসিস্টেন্ট ট্রান্সমিশন অফ ভাইরাসেস। নেক্সট হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন আর হরাইজন্টাল ট্রান্সমিশন। ভার্টিক্যাল ট্রান্সমিশন কাকে বলে? জেনারেল, মানে এটাকে বলছি আমরা জেনারেশনাল ট্রান্সমিশন অফ ভাইরাসেস ফ্রম প্যারেন্টস টু দেয়ার অফস্প্রিং, যেমন HIV-1 শুনেছিস, ক্যান বি অ্যাকোয়ার্ড ইন ইউটেরো, দ্যাট ইজ ভায়া ব্রেকস ইন দ্য প্লাসেন্টাল ব্যারিয়ার অর ট্রান্সসাইটোসিস অফ সেল অ্যাসোসিয়েটেড ভাইরাস ডিউরিং ডেলিভারি অর ভায়া ব্রেস্ট ফিডিং। এটাকে বলছে ভার্টিক্যাল, মানে প্যারেন্ট থেকে অফস্প্রিং এর মধ্যে আসছে ডিরেক্টলি, কিছু করার নেই, যেহেতু প্যারেন্ট অফস্প্রিং এর ডাইরেক্ট কন্ট্যাক্টে আসছে। তাহলে the most crucial stage in the dynamics of virus infections is the mode of virus transmission। দু রকমের হতে পারে, হরাইজন্টাল আর ভার্টিক্যাল। এখানে ডেফিনেশনটা পেয়ে যাবি। হরাইজন্টাল ট্রান্সমিশন কাকে বলছি? যেখানে viruses are transmitted among individuals of the same generation, আর vertical transmission occurs from mothers to their offspring। Clear? Because of its highly organized social structure and crowded population density, the honey bee colony represents a risky environment for the spread of disease infection. Okay, কারণ তারা কিন্তু এই ভার্টিক্যাল ট্রান্সমিশনে বিশ্বাস করে থাকে, মানে একটা এই মৌমাছি যদি কোনো একটা পার্টিকুলার ভাইরাস ধর ক্যারি করে থাকে, সে কিন্তু সারা পপুলেশনে ছড়িয়ে দেবে এটা। তাহলে লাইক আদার প্লান্ট এন্ড অ্যানিমাল ভাইরাসেস, বি ভাইরাসেস আর ডিফারেন্ট সার্ভাইভাল স্ট্র্যাটেজিস ইনক্লুডিং utilization of both horizontal and vertical routes to transmit and maintain the levels in a host population। কোনো প্রশ্ন আছে তোদের এই ট্রান্সমিশন নিয়ে? নালে কিন্তু আমাদের 1 নম্বর টপিক কিন্তু শেষ হয়ে গেল, অর্থাৎ ভাইরাল ট্রান্সমিশন কিন্তু কমপ্লিট। হরাইজন্টাল, ভার্টিক্যাল, পারসিস্টেন্ট, নন পারসিস্টেন্ট। এগিয়ে যাই, আমি আবার বলছি, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস কর। স্যার হরাইজন্টাল আর ভার্টিক্যালটা একবার একটু হরাইজন্টাল হচ্ছে সেম জেনারেশন, আবার বলছি হরাইজন্টাল মানে সেম জেনারেশন মানে কোন একটা পার্টিকুলার সেম জেনারেশন মিন্স এই যে বলছে among the individuals of the same generation, হ্যাঁ, among the individuals of same মানে X জেনারেশন বা Y জেনারেশন, মানে পার্টিকুলার কোন একটা এজ গ্রুপের মধ্যে যাচ্ছে, ধর বুঝেছিস, ইন্ডিভিজুয়ালস এর মধ্যে, এটাকে হচ্ছে হরাইজন্টালি ট্রান্সফার হচ্ছে। মানে পার্টিকুলারলি কোন একটা এজ গ্রুপ, মানে কোন একটা পার্টিকুলার ভাইরাল ইনফেকশন কোন একটা পার্টিকুলার এজে সেটা মোস্ট প্রোন। আমি করোনার কথা বলছি, এরকম অনেক ভাইরাল ডিজিজ রয়েছে যেগুলো পার্টিকুলার একটা এজ গ্রুপের পিপলদের মধ্যে বেশি দেখতে পাওয়া যায়, রেস্ট্রিক্টেড থাকে, তাহলে সেইটাকে বলছি আমরা পার্টিকুলার একটা জেনারেশন। ওকে, এটা হচ্ছে হরাইজন্টাল। আর ভার্টিক্যাল মানে হচ্ছে যেটা একদম মায়ের থেকে বাচ্চার মধ্যে আসছে, দ্যাট ইজ ভার্টিক্যাল। ওকে, এবার ভার্টিক্যাল ব্যাপারটা কি বলি, ভার্টিক্যাল হচ্ছে তোর প্যারালাল, এই মানে প্যারালাল মানে ভার্টিক্যাল মানে হচ্ছে লম্বা লম্বি, তাই তো। আর হরাইজন্টাল মানে হচ্ছে আড়াআড়ি, কথাটা বুঝেছিস, এই কথাটা বুঝিস। এবার যদি ভার্টিক্যাল মানে যদি হয় তোর লম্বা লম্বি, তো লম্বা লম্বি মানে কি, আগে উপরে আমরা যখন লিখি মেন্ডেলিয়ান চার্ট করি, তাহলে একদম উপরে কি থাকে, প্যারেন্ট, তার থেকে তলার দিকে আমরা কি নামি, অফস্প্রিং বা ডটার, এইভাবে যে ইনফেকশন ছড়াচ্ছে সেটাকে বলছি আমরা ভার্টিক্যাল। আর হরাইজন্টাল কথাটা মানে কি, ভেবে দেখ একটা গ্রাফে তুই যদি একটা এরকম আড়াআড়ি ভাবে কোনো একটা স্ট্রেট লাইন টানিস, তাহলে ওটা কি হবে বলতো, আড়াআড়ি স্ট্রেট লাইন টানলে কি হবে, কনস্ট্যান্ট, স্ট্যাটিক, প্লেটিউ, বুঝিস ব্যাপারটা। একটা গ্রাফ যদি প্লট করিস, তাহলে হরাইজন্টাল কথাটার মানে হচ্ছে একটা পার্টিকুলার স্ট্যাটিক লাইন বরাবর সে যাচ্ছে, এবং সেই গ্রাফটাকে যদি পার্টিকুলারলি তুই এজ ফ্যাক্টর ওয়াইজ সেই গ্রাফটাকে প্লট করিস আর ইনফেকশন রেট, তুই দেখতে পাবি পার্টিকুলার একটা এজ গ্রুপের মধ্যে বা একটা পার্টিকুলার একটা জেনারেশনের মধ্যে, মানে পার্টিকুলার জেনারেশন বলতে আমরা বলি ইয়ং জেনারেশন, আমরা জেনারেলি বুঝি এটা এজ ওয়াইজ ক্যালকুলেট করা হয়, 10 থেকে 18 ইয়ার্স অফ এজ পিপল, 10 থেকে 18, তারপর 18 থেকে 25, ধর 25 থেকে 35, 35 থেকে 45, এইরকম ভাবে এজ গ্রুপকে আমরা ডিভাইড করে থাকি। সাপোজ তাদের মধ্যে যে ইনফেকশনটা স্প্রেড করছে একজন থেকে আরেকজনের মধ্যে, এটাকে বলছি আমরা হরাইজন্টাল ইনফেকশন ট্রান্সমিশন, ঠিক আছে। আর ভার্টিক্যাল মানে হচ্ছে উপর থেকে নিচের দিকে নামছে, অর্থাৎ প্যারেন্ট থেকে সে তার বাচ্চার মধ্যে ছড়িয়ে দিচ্ছে। টু সাম এক্সটেন্ট বলতে পারিস এই ভার্টিক্যাল ইনফেকশনটা টু সাম এক্সটেন্ট হেরিটেবলও হতে পারে, মেবি অর মে নট বি, কিন্তু হরাইজন্টাল কখনো হেরিটেবল হতে পারে না। সেটা যদি আমরা কিওর করে থাকি, তাহলে মানে যদি আমরা প্রিকশন নিয়ে থাকি, তাহলে সেটা গেট রিড অফও হতে পারে, অসুবিধার কিছু নেই।
ঠিক আছে, এগিয়ে যাই তাহলে। এবার দেখ, স্যালিয়েন্ট ফিচার্স অফ নিউক্লিক অ্যাসিড। ভাইরাসের মধ্যে নিউক্লিক অ্যাসিড তো থাকবেই, এটার জন্যই তো ভাইরাস হচ্ছে লিভিং প্রপার্টি, নাহলে তো ভাইরাস তো জেনারেলি আমরা বলে থাকি ভাইরাস হচ্ছে নন লিভিং, ভাইরাসের কোনো ভাইরাস হচ্ছে আসেলুলার, ভাইরাসের কোনো এনজাইমস নেই, মানে এনজাইমস নেই মানে মেটাবলিজম হয় না, ভাইরাসের কোনো সেলুলার স্ট্রাকচার নেই। ভাইরাস একমাত্র বেঁচে আছে কেন? ভাইরাসের মধ্যে জেনেটিক মেটেরিয়াল রয়েছে। এবার ভাইরাসের মধ্যে এই যে জেনেটিক মেটেরিয়াল, সেটা হতে পারে আইদার ডিএনএ বা আরএনএ, সেটা হতে পারে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ বা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, হতে পারে সেটা লিনিয়ার ডিএনএ বা সার্কুলার ডিএনএ, হতে পারে সেটা পজিটিভ সেন্স বা নেগেটিভ সেন্স স্ট্র্যান্ড। আরএনএ এর ক্ষেত্রেও একই ব্যাপার হতে পারে। তো এই যে ডিএনএ বা আরএনএ রয়েছে, এদের মধ্যে কিছু কিছু ভাইরাসের মধ্যে এই ডিএনএ বা আরএনএ এর মধ্যে বেশ কিছু পিকিউলিয়ারিটিস দেখতে পাওয়া যায়, মানে অস্বাভাবিকতা। হ্যাঁ, পিকিউলারিটিস মানে আরো ভালো করে বলতে পারি অ্যাবনর্মালিটিস। হ্যাঁ, যেগুলো সেই পার্টিকুলার ভাইরাসের একটা নির্দিষ্ট একটা, মানে কি বলবো, মানে সেই আয় বাবা দেখেছার মতো একটা বৈশিষ্ট্য, মানে এরকম অন্য কারোর মধ্যে তো দেখা যায় না, তাহলে কেন দেখা গেল এরকম? তো জাস্ট লাইক দ্যাট আমরা সেটাই দেখবো এখানে, যে হোয়াট কাইন্ড অফ স্পেসিফিক বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। যার মধ্যে নাম্বার 1 হচ্ছে আনইউজুয়াল বেসিস ইন ডিএনএ। হোয়াট উই নো, যে ডিএনএ এর মধ্যে 4 রকমের বেস থাকলে তাকে আমরা ইউজুয়াল বেস বলতে পারি। কি সেই 4 রকমের বেস? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন অ্যান্ড থায়ামিন, আমরা সবাই জানি। তো কি বলছে, অলদো দ্য বেসিস মোস্ট কমনলি প্রেজেন্ট অফ ডিএনএ আর এ, জি, সি অ্যান্ড টি, আদার বেসিস হ্যাভ অলসো বিন ফাউন্ড। বলছে ইন সাম ভাইরাসেস, ফর এক্সাম্পল ইন PBS1 and PBS2, ইউরাসিল অকার্স ইন প্লেস অফ থায়ামিন ইন ডিএনএ। ভাবা যায়, ইউরাসিল যেটা কিনা আরএনএ এর মধ্যে পাওয়ার কথা, সেটা ডিএনএ এর মধ্যে পাচ্ছি, এটা একটা আনইউজুয়ালিটি। অলসো ইন সাম ব্যাকটেরিয়াল ভাইরাসেস, যেটা ব্যাকটেরিয়াল ভাইরাস বলতে যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়াকে হোস্ট হিসেবে বেছে নেয়, যাদেরকে আমরা এক কথায় ব্যাকটেরিওফাজেস বলি, তাদের কি হয়, কিছু কিছু ব্যাকটেরিওফাজের পড়বো আমরা, সাইটোসিন ইজ রিপ্লেসড বাই 5-হাইড্রক্সিমিথাইল সাইটোসিন। সেটাকে শর্টে আমরা কি বলি? HMC, H ফর হাইড্রক্সি মিথাইল সাইটোসিন। ক্লিয়ার? তাহলে দু রকম ভেরিয়েশন দেখতে পেলাম, একটা হচ্ছে থায়ামিনের সাবস্টিটিউট ইউরাসিল, আর একটা সাইটোসিনের সাবস্টিটিউট মডিফাইড সাইটোসিন, দ্যাট ইজ হাইড্রক্সি মিথাইল সাইটোসিন। The variations of cytosine, adenine and guanine in DNA can be considered to be the result of methylation of these bases. এদের মধ্যে মিথাইলেশন মানে মিথাইল গ্রুপ এসে বেসগুলোকে মডিফাই করে দিচ্ছে। কি গ্রুপ আসছে? মিথাইল গ্রুপ, CH3। এইবার বলছে গল্প, দেখ, দ্য T4 ব্যাকটেরিওফাজ ইজ আ, আমরা ব্যাকটেরিওফাজ হিসেবে আমাদের সিলেবাসের মধ্যে বলা আছে যে এই প্রথমেই দেখতে পাচ্ছি সিলেবাসে বলা আছে আনইউজুয়াল বেস কার কার মধ্যে পড়ার কথা বলা হচ্ছে, TMV মানে টোব্যাকো মোজাইক ভাইরাস, T4 আর T4 ফাজ, TMV আর T4 ফাজকে পড়ার কথা বলা হচ্ছে। তো T4 ফাজের কথাই আমরা পড়ছি। T4 ব্যাকটেরিওফাজ ইজ এ কমপ্লেক্স হাইলি ইভলভ ভাইরাস, যে কিনা ইকোলাইকে ইনফেক্ট করে। এটা একটা বড় সড়ো ভাইরাস, যার হেড এত, ব্লাবলা এসব এত পড়ার দরকার নেই, যার মধ্যে 50টা ডিফারেন্ট জিন রয়েছে। হোয়াট ইজ দ্য T4 জিনোম? এবার আমরা জিনোমে চলে আসছি। T4 এর জিনোম কিরকম দেখতে? T4 এর জিনোম হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, হুইচ ইজ উন্ড টাইটলি, জড়িয়ে পেঁচিয়ে মাথার মধ্যে থাকে। মাথাটাকে আমরা কি বলি? ক্যাপসিড। ওকে, এবং পড়লে পড়বি, না পড়লে এগুলো মনে রাখতেই হবে এমন ব্যাপার না। দ্য জিনোম কনসিস্টস অফ 168-168-903 বেস পেয়ার and is thought to code of 289টা প্রোটিনকে কোড করে। হ্যাঁ, বলছি সব প্রোটিনকে যদিও ক্যারেক্টারাইজ করা যায়নি। In addition to code for 8 tRNAs and at least 2 small RNAs unknown, দরকার নেই, এইটুকু বলার দরকারই নেই তোদের। তোরা জাস্ট এইটুকুনি বলবি দ্য T4 জিনোম ইজ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ হুইচ ইজ ওন্ড টাইটলি উইদিন দ্য হেড, বলে ছেড়ে দিবি। এইবার আসবি এইখানে, দ্য ডিএনএ ইজ স্পেশালি মডিফাইড, HMC ডিএনএ, মিনিং দ্যাট বলছে 16% টোটাল যত ডিএনএ থাকে তার 16% সাইটোসিন বেসেস আর কেমিক্যালি মডিফাইড ইনটু গ্লুকোসাইলেটেড হাইড্রক্সিমিথাইল সাইটোসিন, গ্লুকোসাইলেটেড। ওকে, দিস মেক্স, এর ফলে কি হয়, ডিএনএটা এমন ভাবে মডিফাই হয়ে যায় যে ধর ও যখন কোনো একটা ব্যাকটেরিয়ার মধ্যে আক্রমণ করলো, ব্যাকটেরিয়াও তো চাইবে যে ফাজের হাত থেকে নিজেকে রক্ষা করতে। তোরা 11-12 পড়েছিস, ব্যাকটেরিয়া কি বার করে? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েসেস, যে বাইরে থেকে ভাইরাস ঢুকলেই তার ডিএনএটাকে কেটে ফেলে। তো এবার কি হলো, যেমনি ডিএনএটা ঢুকছে, ভাইরাসও খুব চালাক, ভাইরাস তার নিজের ডিএনএটাকে মডিফাই করে নিয়ে ঢুকছে। তার ফলে ব্যাকটেরিয়ার মধ্যে থাকা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস আর চিনতে পারছে না,
বুঝতে পারলি? চিনতে পারছে না? তাহলে দিস মেক্স দ্য ডিএনএ কি রেজিস্ট্যান্ট টু এন্ডোনিউক্লিয়াসেস। এন্ডোনিউক্লিয়াস কি? নিউক্লিক অ্যাসিড ডিগ্রেডিং এনজাইম such as the host endonucleases which digest the foreign DNA or the T4 endonucleases which digest the host DNA. Clear? তারা আর চিনতে পারলো না। The glucose molecule added to the cysteine residues also increases the stability of the DNA. ওই যে বললাম না গ্লুকোসাইলেটেড হাইড্রক্সিমিথাইল, তার মানে হাইড্রক্সিমিথাইল গ্রুপের সঙ্গে সঙ্গে আর কোন গ্রুপ গেছে? গ্লুকোজ মলিকিউল অ্যাড হয়েছে, ওই জন্য বলছি গ্লুকোসাইলেটেড। তাহলে গ্লুকোজ হাইড্রক্সিমিথাইল গ্রুপটা তো মডিফাই করে দিল, গ্লুকোজটা কেন যুক্ত হলো? গ্লুকোজ আলটিমেটলি এই মডিফাইড সিস্টিন বেসটাকে আরো বেশি স্টেবিলিটি দিল। ক্লিয়ার? ইনক্রিজেস দ্য স্টেবিলিটি অফ দ্য ডিএনএ। সিন্স আমরা জানি গ্লুকোজের মধ্যে প্রচুর পরিমাণ হাইড্রক্সিল আর হাইড্রোজেন গ্রুপ থাকে, যা আলটিমেটলি সহজেই হাইড্রোজেন বন্ড করতে পারবে তার নেবারিং বেসের সঙ্গে। বুঝতে পারলি? and this may be especially important as the genome is low in G plus C base pairs at 34.5% of G plus C, which stabilize DNA since they are joined by triple hydrogen bonds, whereas TA base pairs are joined only by the double hydrogen bonds. The presence of glucose in the modified cysteine residues ultimately helps the cysteine residues to properly যাতে তারা হাইড্রোজেন বন্ড করতে পারে with the other stranded guanine সঙ্গে. In some regions both strands are transcribed and both may be translated into proteins. The T4 double stranded DNA approximate the D-form DNA which is overwind লাগবে না, এগুলো দরকার নেই। তাহলে জাস্ট এইটুকুনি পড়লেই হবে, ঠিক আছে? আশা করছি বোঝা গেছে। তাহলে বোঝ, ফাইনালি আমি বলছি, দেখ তাহলে ইফ এগুলো কিন্তু প্রচন্ড ঘুরিয়ে প্রশ্ন আসবে এখান থেকে। তাহলে দেখ, ইফ দ্য ফাজ does successfully injects its DNA, the bacterial host has further lines of defense, যেটা একটু আগে তোদের বলছিলাম। Many if not all bacteria produce the restriction enzyme to digest the foreign DNA and RNA. These enzymes recognizes specific short codes in the viral DNA, যার মধ্যে যাকে বলি আমরা রেস্ট্রিকশন সাইট থাকে, যেটাকে চিনতে পারে রেস্ট্রিকশন এনজাইম, and cut the DNA at these points. এবার the host's own DNA is protected by being methylated. হোস্ট এবার তার নিজের ডিএনএটাকে মিথাইলেটেড করে রাখে যাতে ও নিজের ডিএনএ কে নিজের এনজাইম দ্বারা চিনতে না পারে। Okay, now some phages have mutated their DNA over time to rid of its restriction sites. Though bacteria have evolved quite a wide range of restriction enzymes. কিছু ভাইরাস তো নিজেকেও, মানে ওরা চলে ডালে ডালে, তো বলছে আমিও চলি পাতায় পাতায়। ভাইরাস নিজেকেও মিউটেশন করে তার থেকে আক্রমণ থেকে নিজেকে বাঁচিয়ে নিল। আর কিছু ভাইরাস আদার্স হ্যাভ দেয়ার ওন মিথাইলেস টু মিথাইলেট দেয়ার ওন ডিএনএ টু ডিসগুইশ ইট অ্যাজ হোস্ট ডিএনএ, যাতে হোস্ট ডিএনএ এর সঙ্গে ফরেন ডিএনএ এর মধ্যে আর ডিস্টিংগুইশ করতে পারলো না। কে পারলো না? এনজাইমটা। তাহলে আর কাটতে পারলো না, ফার্স্টটা সার্ভাইভ করে গেল ব্যাকটেরিয়ার মধ্যে। তাহলে সাম ফাজেস, এই যে বলছে সাম ফাজেস হ্যাভ আনইউজুয়াল বেসিস ইন দেয়ার জেনেটিক কোড টু প্রিভেন্ট recognition by restriction enzyme. সেই কথাটাই বলছে, the DNA of T4 contains an unusual base, যেটা বললাম, any restriction enzyme whose recognition site contains a cytosine will not recognize or cut T4 DNA. যেহেতু তার মধ্যে যে সাইটোসিনকে চেনার কথা ছিল সেটা দেখছি সাইটোসিন নেই, তাহলে বলছে এটা তো হতে পারে না আমার রেকগনিশন সাইট, আমি কাটবো না এখানে। অফ কোর্স সাম ব্যাকটেরিয়া হ্যাভ ইভলভড রেস্ট্রিকশন এনজাইম দ্যাট ক্যান রেকগনাইজ এইচএমসি। কিছু ব্যাকটেরিয়া আছে যারা কিন্তু টেকনিক ডেভেলপ করেছে, যারা এইচএমসি কেও রেকগনাইজ করতে পারে। হ্যাঁ, T4 further resists this new restriction enzymes by adding glucose molecule. ভাইরাস বলছে তুমি বদমাইশি করছো, তুমি এইচএমসি কেও চিনতে পারছো, নাও আমি তার মধ্যে গ্লুকোজ মলিকিউল অ্যাড করে দিলাম, নাও চেনো আমাকে এবার, ঠিক আছে? তাহলে ইটস এইচএমসি বেসিস টু ফিজিক্যালি ব্লক দ্য বাইন্ডিং সাইটস অফ দ্য রেস্ট্রিকশন এনজাইম। সঙ্গে সঙ্গে কি হলো, রেস্ট্রিকশন এনজাইম যাতে বুঝতেই না পারে বাইন্ডিং সাইট থেকে ব্লক করে দিল কে? গ্লুকোজ মলিকিউল এসে। আলটিমেটলি কিছুতেই আর মারতে পারবে না। এই হচ্ছে মডিফাইড বা আনইউজুয়াল বেসের গল্প T4 ব্যাকটেরিয়াফাজের মধ্যে। বোঝা গেছে আশা করছি। লাস্ট হচ্ছে টিএমভির মধ্যে এই কি কি মডিফাইড জিনোম থাকে সেটা দেখে নি। টোব্যাকো মোজাইক ভাইরাসের মধ্যেও সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ থাকে। এতক্ষণ আমরা দেখেছিলাম কার কথা পড়লাম, এতক্ষণ আমরা দেখলাম যে তোমার T4 ব্যাকটেরিয়াফাজের কথা বললাম, যার মধ্যে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থাকে। টোব্যাকো মোজাইক ভাইরাসের মধ্যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ হচ্ছে তাদের জিনোম। দ্য 3' টার্মিনাস, ভালো করে বোঝ, 3' টার্মিনাসে কি থাকে? OH গ্রুপ,
বলছে the 3' terminus has a tRNA like structure and the 5' terminus has a methylated nucleotide cap, মানে মিথাইল গ্রুপ কন্টেনিং টুপি থাকে একটা। ওই জন্য কিভাবে লিখি আমরা এটাকে, দেখ M7G5 মানে মিথাইলেটেড গুয়ানিন ইন দ্য 5' ফসফেট, দেখতে পাচ্ছিস এই হচ্ছে গুয়ানিন ফসফেট, আর এদিকে রয়েছে মিথাইলেটেড 7 গুয়ানিনের 7 নম্বর পজিশনে মিথাইল গ্রুপ অ্যাড হয়েছে, ঠিক আছে। তাহলে মিথাইলেটেড গুয়ানিন থেকে এটাকে বলি ক্যাপিং, এটা এক্সট্রা। তাহলে দ্য জিনোম এনকোড 4 ওপেন রিডিং ফ্রেমস। ওপেন রিডিং ফ্রেম কাকে বলে? ওপেন রিডিং ফ্রেম হচ্ছে একটা জেনেটিক সিকোয়েন্স যার একদিকে স্টার্ট কোডন থাকবে আর একদিকে স্টপ কোডন থাকবে, সেটাকে একসঙ্গে বলি আমরা ওপেন রিডিং ফ্রেম। এরকম 4টে ওপেন রিডিং ফ্রেম থাকে, 2 of which produce a single protein due to ribosomal read through of a leaky UAG stop codon। যদি তোদের এত ডিটেলস আমি তোদের মাথা খারাপ হয়ে যাবে বলি আমি বলতে চাইছি না, জাস্ট এইটুকুনি জেনে রাখ 5' স্ট্রাকচারে তোদের এই থাকে আর জিনোমের মধ্যে 4টে ওপেন রিডিং ফ্রেম থাকে, এটুকু বললেই হবে। এবার দেখ কি বলছে, আমি এত কিছু এখানে না পড়লেও হবে, আমি জাস্ট বলতে চাইছি যে কি হয়, দ্য 5' এন্ড অফ টোব্যাকো মোজাইক ভাইরাস এইটাই হচ্ছে মডিফাইড, এটাই হচ্ছে আনইউজুয়াল বেস। দ্য 5' end of the tobacco mosaic virus genomic RNA is capped with 7 methyl guanosine. Okay, a virus coded polypeptide with guanyl transferase activity has been investigated. এই ভাইরাসের মধ্যে এই এনজাইমটা রয়েছে যা তাকে এই ক্যাপিং করতে হেল্প করে, and this enzyme is responsible for forming 5' linkage of guanosine 5 monophosphate to the 5' diphosphate of an acceptor RNA, thereby forming a cap. হ্যাঁ, বলছে a critical step in the mechanism for cap formation in the eukaryotic nucleus is for guanyl transferase to bind covalently to the guanosine 5' monophosphate with the hydrolysis of pyrophosphate when guanosine 5' triphosphate is the substrate. The TMB দরকার নেই, আসলে হচ্ছে কি লাভ ভালো করে দেখ। The 5' methyl guanosine cap was shown to be required for viral RNA anchoring to the actin or endoplasmic reticulum। যে সমস্ত টিএমবি ভাইরাসের এই 5' ক্যাপ নেই, হ্যাঁ, lacking the 5' cap failed to form the granule and was degraded in the cytoplasm. The removal of the 3' untranslated region UTR বলি আমরা or replicase both inhibited replication but did not prevent granule formation and movement। আমি যদি 3' এন্ডটাকে রিমুভ করে দিই সে হয়তো রেপ্লিকেট করতে পারবে না, হ্যাঁ, বাট সে কিন্তু গ্র্যানিউল ফর্ম করতে পারবে, মুভমেন্ট করতে পারবে। তাহলে ডুয়াল লেভেল TMB variants in which the viral RNA and the code protein were highlighted with the different fluorophores so that fluorescent signals were initially located in the same indicating that TMB দরকার নেই। তাহলে এই 5' মিথাইল গুয়ানোসাইন ক্যাপ এটাই হচ্ছে তার আনইউজুয়ালিটি, পরীক্ষা ছোট্ট এইটুকুনি আসবে, বেশি পড়ার দরকার নেই। যা যা এই লাইনটাই হচ্ছে মেন লাইন, দিস ইজ দ্য মেন লাইন। ওকে, আমি যদি না হতো তাহলে আলটিমেটলি সাইটোপ্লাজমে ডিগ্রেড হয়ে যেত, এইটুকুনি লিখবি তাহলেই হবে। আর যদি জিজ্ঞেস করে কি করে 5' ক্যাপটা তৈরি হয় তখন তোকে এইটুকু গল্প বলতে হবে, জাস্ট এইটুকুনি গল্প, বেশি পড়ার চেষ্টা করবি না। আরেকবার বলবেন এই 5' ক্যাপটা একবার তৈরি, এই যে 5' মানে এই যে পার্টিকুলার টিএমভি ভাইরাস মানে টোব্যাকো মোজাইক ভাইরাস, তার যে জিনোম অর্থাৎ তার যে জেনেটিক মেটেরিয়াল সেটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ, এবং যে কোনো একটা নিউক্লিওটাইড মানে ডিএনএ বা আরএনএ তোরা যখন লিখিস তার দুটো ফ্রি এন্ড থাকে, একদিকে কি থাকে, একটা এন্ডকে আমরা কি বলি 5' এন্ড, আর একটা এন্ডকে আমরা কি বলি 3' এন্ড। বল এবার আমাকে 5' এন্ডটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? 5' এন্ডে কি থাকে লাস্টে, সবার লাস্টে কি থাকে? একটা ফসফেট। আর 3' এন্ডে কি থাকে? হাইড্রক্সিল গ্রুপ, তাই তো? এই 5' এন্ডে যে ফসফেট থাকছে এই হচ্ছে সেই 5', এই হচ্ছে জি, এই হচ্ছে সেই গুয়ানিনটা। ঠিক, সাপোজ একটা মানে 5' এন্ডে একদম লাস্ট বেসে তার গুয়ানিন ছিল, এই হচ্ছে 5' এন্ডটা শেষ হলো, 5' ট্রাইফসফেট শেষ হলো, তার সঙ্গে কে যুক্ত হচ্ছে? মিথাইলেটেড গুয়ানিন, যে বাইরে থেকে আসছে, এইটা হচ্ছে বাইরে থেকে এলো। এইখানেই 5' শেষ হয়ে, এইটুকু হচ্ছে ইউজুয়াল, ভালো করে দেখি ছবিটা যেটা আমি সিলেক্ট করছি, এইটুকু হচ্ছে ইউজুয়াল, আর যেটা আমি সিলেক্ট করলাম না এইটুকু হচ্ছে আনইউজুয়াল। মানে গুয়ানিনে 7 পজিশনে মিথাইল, হ্যাঁ, এটা কিন্তু বাইরে থেকে আসছে, হ্যাঁ, গুয়ানিনের 7 পজিশনে মিথাইল গ্রুপ অ্যাড হয়ে যাচ্ছে, তাহলে এটা মডিফাই হয়ে যাচ্ছে। তো সেটাই বলছে দ্য 5' এন্ড অফ দ্য টিএমভি জিনোমিক আরএনএ ইজ ক্যাপড। দেখে মনে হয় যেন আরএনএটা বা জেনেটিক মেটেরিয়ালটাকে টুপি পড়েছে। এই টুপিটা কিসের টুপি? 7 মিথাইল গুয়ানোসাইনের টুপি। ওকে, এবং এই টুপি পড়াতে হেল্প করছে কে? এই এনজাইমটা, গুয়ানাইল মিথাইল ট্রান্সফারেজ অ্যাক্টিভিটি।
ঠিক আছে? তাহলে এই ভাইরাসের এই এনজাইমটা রয়েছে, এই এনজাইমটাই আলটিমেটলি রেসপন্সিবল ফর দ্য ফর্মিং অফ 5' লিঙ্কেজ অফ গুয়ানোসাইন 5' মোনোফসফেট। একটা নিউক্লিওটাইডের কটা ফসফেট থাকে? একটাই ফসফেট থাকবে 5' এন্ডে, তাই তো? তো সেই বলছে this enzyme is responsible for forming 5' linkage of guanosine 5 monophosphate to the 5' diphosphate of an acceptor RNA। অফ অ্যান অ্যাকসেপ্টর আরএনএ মানে এই যে বলেছিলাম তার 5' টার্মিনাসের মধ্যে তার 3' টার্মিনাসে একটা টিআরএনএ লাইক স্ট্রাকচার থাকে। অ্যাকসেপ্টর আরএনএ বলতে তার 5' ডাইফসফেট মানে টার্মিনাল এন্ডের কথা বলা হচ্ছে। হ্যাঁ, ওই জন্য বলছে দ্য 5' লিঙ্কেজ ফর্ম করাতে হেল্প করছে টু দ্য 5' ডাইফসফেট অফ অ্যান অ্যাকসেপ্টর আরএনএ, দেয়ারবাই ফর্মিং দ্য ক্যাপ। a critical step in the mechanism for cap formation এর দরকার নেই, ওটা কিভাবে করে সেটা বলছে এখানে, আর কিছু না। পাইরোফসফেটটাকে হাইড্রোলিস করে দিচ্ছে মানে পিপিআই বেরিয়ে যাচ্ছে, সেখান থেকে আলটিমেটলি তৈরি হচ্ছে গুয়ানোসাইন ট্রাইফসফেট থেকে দুটো ফসফেট বেরিয়ে যাচ্ছে, একটা ফসফেট ঢুকছে। হ্যাঁ, আচ্ছা এই ছবিটা যদি দেখতে চাস 5' ক্যাপিং কি করে হয় দেখানো, দেখছি দাঁড়া, আছে কোথায় এখানে, এই যে এই দেখ, দিস ইজ দ্য 5' ক্যাপ। এটা কি করে ক্যাপিং হচ্ছে, এই হচ্ছে 3' OH, এই হচ্ছে 5' ফসফেট, দেখতে পাচ্ছিস 5' ফসফেট কি করে আলটিমেটলি ক্যাপিংটা হলো খেয়াল কর। দিস ইজ কল্ড ক্যাপ, এই হচ্ছে ক্যাপিং, যেখানে গুয়ানিনটা এখানে মডিফাই হয়ে যাচ্ছে। নরমালি ক্যাপিং হয়, এমনিও ক্যাপিং হয়, এটা হচ্ছে মডিফাইড ক্যাপিং। দেখ বুঝতে পারলি কিনা ক্যাপিংটা, না বুঝতে পারলে বলবি। তিনটে ফসফেট থাকে 5' এন্ডে, কি কি ফসফেট বলি এটাকে আমরা? এটাকে বলি আমরা আলফা, বিটা, গামা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আলফা, বিটা, গামা। ঠিক, তাহলে বিটার সঙ্গে এই আলফা ফসফেটের আলটিমেটলি লিঙ্কেজটা হবে। আর কোনটা বেরিয়ে যাবে তাহলে? এই দুটো বেরিয়ে যাবে, বেরোবে তো বেরোবে না? বেরোবে তো, যেটাকে আমরা বলছি পাইরোফসফেট। Hydrolysis of the pyrophosphate takes place over here and ultimately they make the phosphodiester linkage। দেখতে পাচ্ছ আমরা এখানে, ক্লিয়ার হয়েছে? দেখ এটাই 5'5'। এটাই 5' ক্যাপিং। ওখানে কি হচ্ছে, এই ক্যাপিং এর জায়গায় গুয়ানিনটা কি হয়ে যাচ্ছে, মডিফাই হয়ে যাচ্ছে। রাইট, ফাইন। 5' 5 মানে ক্যাপিং মানেই সেখানে গুয়ানিন বসবে, এটা হচ্ছে নরমাল ক্যাপিং, নরমাল। আর ওটা কি দেখালাম, মডিফাইড ক্যাপিং, তার মানে আনইউজুয়াল বেস, মানে মিথাইল গ্রুপ ঢুকে গেছে ওখানে। এই মডিফাইড ক্যাপিং হওয়াতে কি হচ্ছে, সে সহজে ওই অ্যাঙ্কারিং করতে পারছে, বুঝতে পারছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে বা অ্যাক্টিনের মধ্যে। এই ক্যাপিং করতে কে হেল্প করায়? গুয়ানাইল ট্রান্সফারেজ এনজাইমটা। দেখ বুঝেছিস কিনা? হ্যাঁ স্যার। এই ক্যাপিং এন্ড টেলিং হচ্ছে টোব্যাকো মোজাইক ভাইরাসের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। তবে সব টোব্যাকো মোজাইক ভাইরাসের মধ্যে ক্যাপিংটা এরকম মডিফাইড ক্যাপিং হয় না, কিছু কিছু টোব্যাকো মোজাইক ভাইরাসের মধ্যে এরকম মডিফাইড ক্যাপিং হয়, তারা নিজেদেরকে ইভলভ করেছে যাতে তারা সহজে অ্যাঙ্কারিং করতে পারে। এই যে বলছে অ্যাক্টিন ফিলামেন্ট বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে, এই দুটো লাইন পড়লেই বুঝতে পারবি। আদারওয়াইজ তারা যদি শুধুমাত্র তাদের ক্যাপিং না থাকতো তাহলে তারা সাইটোপ্লাজমে গিয়ে ডিগ্রেড হয়ে যেত। ঠিক আছে, আর কি এগোবো? আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না মানে আর বুঝতে পারবি না, এরপর চাপ হয়ে যাবে। এরপর আছে আমাদের ওভারল্যাপিং জিন, দেখতে পারিস, পরে ডাকতে পারিস। ওভারল্যাপিং জিন বলতে আমরা কি বুঝি, তারপর অল্টারনেট স্প্লাইসিং, এগুলো দেখবো আমরা। তারপর টার্মিনাল রিডান্ডেন্সি, এই ব্যাপারগুলো আছে। আচ্ছা, একটা জাস্ট তোদের আমি একটু স্লাইড আমি দেখিয়ে রাখছি, স্লাইডটা লাগতে পারে। এ দেখ, জাস্ট যেটা পড়লি সেটা জাস্ট দেখে রাখ, এটা তোদের কলেজেও দিতে পারে হয়তো। আনইউজুয়াল বেস কি করে হয়, এ দেখ, দেখ কাকে বলছে, দেখেছিস? আনইউজুয়াল বেসিস, এই হচ্ছে 5 হাইড্রক্সি মিথাইল সাইটোসিন। এটা হচ্ছে 5 প্রথমে মিথাইল গ্রুপ ঢুকে 5 মিথাইল সাইটোসিন, তারপর হাইড্রক্সিল গ্রুপ ঢুকলো। ঠিক আছে, এখান থেকে ছোট্ট ছোট্ট করে যদি মনে হয় পরীক্ষায় লেখার জন্য, এই স্লাইডটা আমি দিয়ে দেবো, এটা থেকেও পড়তে পারিস। আর টিএমপির মধ্যে কি হচ্ছে দেখ, এই দেখ, এই দেখ, না হ্যাঁ, এই দেখ ক্যাপিংটা কি করে হচ্ছে দেখতে পাবি। বলেছে 4টে ওপেন রিডিং ফ্রেম থাকে, যার 3' এন্ডটা অনেকটা টিআরএনএ স্ট্রাকচারের মতো দেখতে, বললাম একটু আগে। এই হচ্ছে ওপেন রিডিং ফ্রেম, এক একটা এরকম 4টে থাকে ওপেন রিডিং ফ্রেম, দেখেছিস? দাঁড়া, এখানে ক্যাপিংটা দেখাই না এইভাবে, না ক্যাপিং তো এইভাবে আলাদা করে দেখাচ্ছে না, খালি জাস্ট
ছোট্ট করে কি বলেছে দেখি। The TMP genome codes that the 5' terminus has a methylated nucleotide cap. ওই একই কথা বলেছে। The non-coding the guanosine free tract is terminated by the first potential দরকার নেই, ঠিক আছে। এই যে এই জায়গাটা মডিফাই হয়ে যায়, এই জায়গাটা মডিফিকেশন হয়ে যায়, যেটা ছবিতে দেখালাম আমরা, ঠিক আছে। আচ্ছা বল আরেকটা ক্লাস। আমি তো সবসময় আরেকটা করে ক্লাস নিতে চাইছি আমি, কারণ আমি সিলেবাস শেষ করার জন্য বলছি। আরেকটা ক্লাস সময় দিতে পারবি, সময় করতে পারবি? দেখ তাহলে যেতে তাহলে নিয়ে নিতে পারি আমি। তোদের কলেজ ছুটি থাকে কবে? রোজ যেতে হয় কলেজে? হুম, স্যার আমাদের তো রোজ ক্লাস থাকে স্যার। রোজ ক্লাস থাকে? হ্যাঁ স্যার। সানডে একটা করে সানডে হয় তোদের, সময় হবে হ্যাঁ সানডে? স্যার। সানডে যদি একটা সময় একটু সময় করে 1 ঘন্টা বার করতে পারিস, যদি বলিস, তাহলে কিছুটা এগিয়ে নিয়ে যেতে পারি আর কি। স্যার বিকেলে এই সময়টা স্যার সানডে হলে বিকেলে। হ্যাঁ হোক না, অসুবিধে নেই, বিকেলে বা সন্ধ্যেবেলা এই সময় হতে পারে। এই সময় হলে হবে। হ্যাঁ, এই সময় হলে ভালো। হ্যাঁ 7:30, 7:30, ঠিক আছে। আচ্ছা সানডে একটা পরীক্ষা নেবো বলেছিলাম তো রেপ্লিকেশনের ওপর, তাই তো? তাহলে সকালে পরীক্ষা দে আর বিকেলেটা একটু এগিয়ে নিয়ে যাই। তার আগে ভালো করে পড় এগোনো, যে জায়গাটা বুঝতে পারবি না বলবি। তারপর তো আমাদের অফলাইন ক্লাস আমাদের দেখা হচ্ছে মঙ্গলবার দিন অনলাইন নিয়ে, বৃহস্পতিবার আমরা মিট করব। তো সেদিন আরো কি কি কোয়ারিজ আছে, কি কি জায়গা বুঝতে পারিসনি, সেগুলো সব খাতার মধ্যে জোট ডাউন করে নিয়ে আসবি, ঠিক আছে। সামনাসামনি ইন্ডিভিজুয়ালি আমরা 1 বাই 1 মিট করব আমি, এবং কার কোথায় কি ডাউট সেগুলো আমি সামনে বসে সলভ করে দেবো, বুঝেছিস? আমি চাইছি অ্যাটলিস্ট অনলাইনের আগে এই চ্যাপ্টারটা শেষ করে দিতে, তাহলে আমি অফলাইনে নতুন একটা চ্যাপ্টার দিয়ে শুরু করতে পারি। বুঝেছিস কি বললাম? সুবিধা হয়, তাহলে তোদেরও সুবিধা হয়, আমারও সুবিধা হয়। আর অফলাইন হয়ে গেলে তখন তো অনলাইন দেখা যাবে, তখন সেটা দরকার লাগলে অনলাইন করব। হুম, স্যার সানডেতে সকালে কখন পরীক্ষা? সকালে না, সন্ধ্যেবেলা বললি তো। ও এক্সামটা না সন্ধ্যেবেলা না, হবে? এক্সামটা সকালে, এক্সাম সকালে। এক্সাম কখন দিবি? 11টা? হ্যাঁ স্যার। 11টা না 10টা? কখন দিবি বল? স্যার 11টা স্যার 11টা। তাহলে 11টা দিয়ে দে, 1 ঘন্টার পরীক্ষা দিবি, 11টা থেকে 12টা, ঠিক আছে। আমাকে জাস্ট একটা ইয়ে পাঠিয়ে রাখবি, লাস্ট পেজটা খালি পাঠিয়ে রাখবি, মানে ওর শুধুমাত্র লাস্ট পেজটা, কারণ লুজ শিটে দিবি আমাকে তোরা, যেহেতু তারপরেই অফলাইন ক্লাস শুরু হচ্ছে। আমাকে লুজ শিটগুলো দিবি, আমি খাতা সামনে চেক করব, মানে বাড়ি নিয়ে এসে চেক করব, ঠিক আছে। অনলাইনে চেক করা একটু অসুবিধা হয়, যখন সুযোগ আছে। স্যার বলছিলাম যে এক্সামটা কি স্যাটারডে বিকালবেলা নিলে হবে, কারণ স্যার আমাদের তো ক্লাস থাকে সানডে সকালবেলা করে। তো স্যাটারডে দিতে চাইলে সবাই দিয়ে দে, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ স্যার স্যার তাহলে স্যাটারডে আমরা বিকাল। সানডে সকালে দিই স্যার। হ্যাঁ তোরা আবার এই অর্ধেক স্যার অর্ধেক করে আমরা দিবি, সানডে সকালে। তাহলে আমি কোশ্চেন কি করে পাঠাবো? কোশ্চেন তো ওপেন হয়ে যাবে। স্যার ওদেরকে আপনি কাউকে একটা পাঠিয়ে দিন স্যার। তোরা কারা কারা যাতে স্যাটারডে দিতে আমাদের চাস? সানডে বিকেলে এই সকালে হতে পারে। স্যার ডিএসসি তে যারা রয়েছে তারা। ও, তোদের সানডে কি জেনারেলের ক্লাস থাকে নাকি? না স্যার আমাদের প্র্যাকটিক্যাল থাকে সানডে করে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তোরা তাহলে শনিবার দিন বিকেলে কখন দিবি বল? আমাকে তাহলে একটু মনে করিয়ে দিবি, কিন্তু আমার এত মনে থাকবে না, আমার সব গুলিয়ে যায় স্যার আমার। এই টাইমে এই 7:30তেই দেবো। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু মনে করিয়ে দিবি যে অমুক সময় মানে স্যার কোশ্চেন দিন, ঠিক আছে। ওকে স্যার। সকালে একটু মনে করিয়ে দিবি বা আগের দিন। খালি অ্যান্ড্রুস তো, খালি অ্যান্ড্রুস তাহলে পরীক্ষা দিচ্ছে শনিবার বিকেলবেলা। সেন্ট পলস কিন্তু পরীক্ষা দেবে রবিবার, মানে গ্রুপে আমি কোশ্চেনটা রবিবার সকালে পাঠিয়ে দেবো। 11টার থেকে 12টা 1 ঘন্টার পরীক্ষা, 25 মার্কস, ঠিক আছে। ওকে, ওকে স্যার। রেখে দিলাম, হ্যাঁ, বাই। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার।